দীর্ঘ একটা চিঠি পড়ে শেষ করলো রাদিল, তবে এটাকেও দীর্ঘ মনে হচ্ছে না। মনে হচ্ছে চিঠিটা কখনো শেষ না হতো। প্রিয়তমার রেখে যাওয়া শেষ স্মৃতি যে এটা। এতক্ষণ শুধু পাগলের মতো কেঁদেছে, পাগলের মতো প্রলাপ করে গেছে, এখন শান্ত। রাদিলের জ্ঞান ফিরেছিল অজ্ঞান হওয়ার প্রায় 2 ঘন্টা পরে। জ্ঞান ফিরতে আবারও সে উন্মাদের মতো ব্যবহার করেছে। জিনিসপত্র এদিক ওদিক ছুঁড়ে মেরেছে, ধারালো কিছু পেলে সেটা দিয়ে নিজেকে আঘাত করার চেষ্টা করেছে। মুখে শুধু একটাই কথা, আমি মরে যাব, আমি আলোর কাছে যাব। ব্যবহার ছিল প্রায় পাগলের মতো। আইমানিরা, আরু, ছোঁয়া, রাদিলের বাবা মা কেউই তাকে থামাতে পারেনি। তবুও নিজেকে আঘাত করা থেকে বাঁচিয়েছে ওরা। এত এত কথা বলেও কাজ হয়নি, কারো কথা শুনেনি। রাদিলের বাবা মা তো হা হুতাশ করেই যাচ্ছে। তাদের ভয় হচ্ছে যে তাদের একমাত্র সন্তান শোকের বসে কিছু না করে বসে। কিন্তু যখন আলোর মা আলিয়া বেগম রাদিলকে চিঠিটা দেয়, তখন রাদিল একদম শান্ত হয়ে যায়। প্রিয়তমার একটা চিঠিতেই সে কোমল হয়ে ওঠে। চিঠির উপরে রক্তের ছিটে ফোটা রয়েছে, হয়তো হাত কাটার সময় ছিটকে যায় ভাঁজ করা কাগজের উপর, যেখানে বড় বড় অক্ষরে লেখা, চিঠিটা রাদিলের কাছে পৌঁছে দিও আম্মু, এটাই আমার শেষ ইচ্ছা। এটুকু লেখার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল সে। এতক্ষণে হৃদয় বিদারক কান্নায় বা নিশ্চুপের কান্নায় বদলে গেছে। একটু পরপর লেখাটা ঘোলা হয়ে আসে। চোখের কোটর ভরে গেলে লেখা ঘোলা হয়, আবার যখন জলটা গাল বেয়ে নেমে যায় তখন স্বচ্ছ লেখা দেখা যায়। আস্তে আস্তে চিঠির লেখাগুলো পড়তে থাকে। চিঠির কয়েকটা জায়গায় চোখের নোনা পানি পড়ে শুকিয়ে গেছে, যা এখনো বোঝা যাচ্ছে। চিঠি লেখার সময় যে আলো কেঁদেছে এটা তারই প্রমাণ। পুরো চিঠি পড়ে সেটাকে বুকের মধ্যে জড়িয়ে হু হু করে কেঁদেছে ছেলেটা। কতটা ভালোবাসলে একটা ছেলে এইভাবে কাঁদতে পারে। মানুষজন থেকে থেকে অবাক হচ্ছে। কেউ কেউ বলছে মেয়েটা বেঁচে থাকলে অনেক ভাগ্যবতী হতো, ছেলেটা অনেক ভালোবাসে মেয়েটাকে। আলোকে মাত্র নিয়ে যাওয়া হচ্ছে হসপিটাল থেকে। এতক্ষণ কেউ নিতে দেয়নি রাদিলের জন্য। আলোকে নিয়ে যাওয়ার পরপর রাদিলকেও ধরে নিয়ে গেছে। সে আর ছটফট করছে না, শক্ত হয়ে চিঠিটা বুকে আগলে রেখেছে। আসার আগে ডাক্তার শারমিন ইরাদের আর রাদিলের পরিবারকে সতর্ক করে দিয়েছে যেন রাদিলকে সবসময় দেখে রাখে। তাকে অতিরিক্ত স্ট্রেসের মধ্যে রাখা যাবে না। এমনিতে অনেক বড় শক পেয়েছে, এর থেকে বেরিয়ে আসতে সময় লাগবে। খুবই সাবধানতার সাথে ট্রিট করতে হবে তার সাথে, না হলে মস্তিষ্কে সমস্যা হতে পারে, যার কারণে মানসিক ভারসাম্য হারাতে পারে। ডাক্তারের থেকে এগুলো শুনে আবারও চিন্তিত হয়ে পড়েছে সবাইকে আরও সতর্ক হতে হবে রাদিলের ব্যাপারে। আলোদের বাড়িতে আনা হয়েছে তাকে। একটা খাটিয়ে সুন্দর করে শুয়ে আছে মেয়েটা। আশেপাশে আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী সকলেই ভিড় করে আছে। মুরব্বীরা কতজন ছিছি করছে। একটা ছেলের জন্য আত্মহত্যা করেছে, কারোর সাথে সম্পর্ক ছিল, বিয়ে করবে না দেখে মরে গেছে, এরকম বিভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছে অনেকের মুখে। কেউ কেউ কাঁদছে, হাই হাই করছে, দরদ দেখাচ্ছে। মানুষের তো কাজই এটা, কারো কিছু হলে কথা তো হবে, হোক সেটা ভালো কিংবা মন্দ। আলোচনা সমালোচনা, গুজব ছড়ানো, এগুলোই মানুষের কাজ। তারা তো আর গভীরে গিয়ে দেখে না যে একটা মানুষ কতটা নিঃসহায় হলে এরকম একটা পদক্ষেপ গ্রহণ করে। তাদেরও কথা বললেই হলো। রাদিলও নেমে পড়লো গাড়ি থেকে। ওর সাথে ইরারা সবাই আছে। ও সবাইকে রেখে টলতে টলতে আলোর কাছে গেল। রাদিলকে দেখে কিছু মহিলারা কানা ঘোষা শুরু করে দিয়েছে। রাদিল আস্তে করে আলোর খাটিয়ার পাশে বসে পড়ল। বেশ কিছুক্ষণ আলোর দিকে তাকিয়ে রইল। তারপর কানের কাছে গিয়ে আস্তে আস্তে কথা বলল, যাতে কেউ না শুনে। কাউকে কেন শোনাবে ওদের কথা? এগুলো তো ওদের দুজনের পার্সোনাল কথা। সে আলোর চিঠির উত্তর দিয়ে বলছে, তুই নাকি আমাকে ভালোবাসিস? ভালোবাসলে কেউ কাউকে ছেড়ে যায়? যায় না তো। তাহলে আমাকে কেন ছেড়ে গেলি? আবার বাঁচতে কেন বললি? তুই তো জানিস তোকে ছাড়া বাঁচতে কতটা কষ্ট হবে আমার। আমি কি করে পারবো? তুই আমাকে বলতি, দুজন একসাথে চলে যেতাম। একা একা কেন গেলি? এত বড় একটা সাজা কি করে দিলি আমাকে? এত বড় কথা কেন বলে গেলি? এখন কি করে বাঁচবো তোর স্মৃতি নিয়ে? তুই চাস আমি তোকে আমার মাঝে নিয়ে বেঁচে থাকি? তাহলে ঠিক আছে, তোর সব কথা মানব জান, আমি বাঁচবো। কিন্তু কথা দে, তুই সবসময় আমার সাথে থাকবি। আর বললি না যে আরেকটা বিয়ে করে নিস? শোন আলো, আর কখনো এমন কথা বলবি না। তুই তো বলেছিস আমার সাথে আছিস, তাহলে আমার আর কাউকে প্রয়োজন নেই। যতদিন বাঁচবো তোকে নিয়ে বাঁচবো, আর কাউকে চাই না আমি। এমন কথা আরেকবার বললে কিন্তু আর কথা বলবো না আমি। আমি কিন্তু অনেক ভালোবাসি তোকে। কথা বলেই আলো চিরদিনের জন্য ঘুমন্ত কপালটাতে শেষবারের মতো ঠোঁট ছুঁয়ে দিল। এক ধ্যানে তাকিয়ে রইল তার দিকে। আজ আর তাকে কেউ বাধা দিচ্ছে না। বলুক না যা বলতে চায়, দেখুক যত দেখতে চায়, প্রাণ ভরে দেখুক। এটাই তো শেষ, আর কখনো চাইলেও পাবে না। হ্যাঁ পাবে, তবে সামনাসামনি নয়, তার কল্পনায়। কল্পনার মাঝে যে জগৎটাকে তৈরি করেছে সেটাতে শুধু আলোই আছে। সেই সবটা জুড়ে তার আলো রানীর বিচরণ। বিকেল ফুরিয়ে সন্ধ্যা ঘনিয়ে এলো। আলোকে শেষ গোসল করিয়ে সাদা পবিত্র কাফনে মুড়িয়ে নিয়ে যাওয়া হলো আপন ঠিকানায়, যেখানে একদিন সবাইকে যেতে হবে। শেষ বিদায়ের সময় সবার চোখে জল। রাদিল একটু শান্ত কি হয়েছিল, আলোকে নিয়ে যেতে দেখে আবারও বাচ্চাদের মতো কেঁদে ফেলে। ছুটাছুটি করে বলছে, আমার আলোকে কেউ নিবে না। ওকে কোথায় নিয়ে যাচ্ছ? ও এখানে থাকবে। আমার কাছে দাও ওকে, আমি যেতে দেব না। এসব বলেই আহাজারি করে যাচ্ছে। সময়টাকে
সময়টা যে সবার সাথে কি খেলা খেলছে এরকম একটা সময় যেন সহজে কাটছে না। হৃদয় ভার হয়ে গেছে সবার। কয়েকজনের ভুলের কারণে আজ সবাই সাফার করছে। বিষয়টাকে তখন মেনে নিলে হয়তো আজ কারো এমন একটা দিনের সম্মুখীন হতে হতো না। এখন আর কারো কিছু করার নেই। যেটা চলে যাওয়ার ছিল সেটা চলে গেছে। এখন লাখ চেষ্টা করলেও আর কিছুই ফিরে পাওয়া সম্ভব না। এখন সবার চেষ্টা সামনে যেন সবকিছু ঠিকঠাক হয়। অনেক রাত পর্যন্ত রাদিলরা সবাই আলোদের বাসায় ছিল। রাদিলকে হাজারবার বলেও কেউ নিয়ে যেতে পারেনি। ইরা, আইমান, ছোঁয়া আরও সবাই ছিল। এমনকি আরহাম, ফাহিমও সমস্ত কাজ ফেলে এখানেই ছিল ওদের জন্য। ইরা, আরু, আইমান, ছোঁয়া, এদের পরিবারের লোকেরাও এসেছিল সবাই। আলোকে তো চিনত সবাই। এরকম সময় কেউ কি না আসতে পারে? ইরাদের সবার মনের অবস্থা খুবই খারাপ। তবুও বন্ধুর কারণে নিজেদের যথাসম্ভব শক্ত করে রেখেছিল। আলোর আত্মীয় স্বজনরা কেউ কেউ চলে গেছে, কেউ কেউ থেকে গেছে তার বাবা মাকে দেখতে। ইরারা সবাই অনেক চেষ্টার পর রাদিলকে বাসায় নিয়ে গেছে। তবুও কেউ আর ঘুমাতে পারেনি। এরকম অবস্থায় কারই বা ঘুম আসে? রাত অনেক হয়েছে। আলোর বাবা বিছানায় হেলান দিয়ে বসে আছে। মাথা নিচু করে ফ্লোরের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। নিজের করা ভুলের জন্য তিনি অনুতপ্ত। আলোর মা তার কাছে আসেনি, সে অন্য রুমে কাঁদছে। তার ভাবিরা তাকে সামলাচ্ছে। ফজলুল হক সাহেব নিজের কাছে কাউকে আসতে দেয়নি। একা একা বসে বসে নিজের করা ভুলগুলো মনে করছে। হঠাৎ রুমে আসলেন তার স্ত্রী আলেয়া বেগম। ফজলুল সাহেবের সামনে একটা কাগজ তুলে ধরল তিনি, কিন্তু মুখে কোনো বাক্য ব্যয় করল না। ফজলুল হক চিঠিটা হাতে তুলতে যেভাবে এসেছিল সেভাবে বেরিয়ে গেল আলেয়া বেগম। আলোকে যখন জখম অবস্থায় চেয়ারে পায় তখন টেবিলের উপর দুটো চিঠি রাখা ছিল, একটা রাদিলের, একটা তার বাবার জন্য। রাদিলের চিঠিটা দেওয়া হলেও ফজলুল সাহেবের চিঠিটা তার কাছেই ছিল, যা এখন দিয়ে গেলেন তিনি। চিঠির উপরে গোটা গোটা অক্ষরে লেখা আব্বুর জন্য, যেটা থেকে বোঝা যায় এটা তার বাবার জন্য ছিল। ফজলুল সাহেব চিঠির ওই লেখাটার উপর একবার হাত বুলালেন, এরপর চিঠির ভাঁজটা খুলে পড়তে লাগলেন, যেখানে ছোট ছোট অক্ষরে লেখা, প্রিয় আব্বু, তোমাকে প্রিয় সম্বোধন করা থেকে নিজেকে আটকাতে পারলাম না। তুমি আমার সাথে যাই করো, তুমি আমার আব্বু ছিলে তো। আমি জানি তুমিও আমাকে অনেক ভালোবাসো, শুধু প্রকাশ করো না। কিন্তু আমি তোমার আদর্শ সন্তান হতে পারলাম না, এটা নিয়ে আমার একটু দুঃখ আছে। আবার নেইও। কেন নেই জানো? কারণ বিষয়টা যদি হয় রাদিলকে ভালোবাসা নিয়ে, তাহলে আমি হাজার বার কুলাঙ্গার হব। ওকে ভালোবাসাটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। দেখো না, ওর জন্য মরে যেত আমার আফসোস নেই। তুমি জানো, ও আমাকে সবার থেকে বেশি বোঝে। আমার কিছু হলে কেউ বুঝতো না, আমার কিছু হলে কেউ বুঝতো না, অথচ ওকে কিছু না বললেও ও সব বুঝে যেত। এমন ভালো কেউ কাউকে বাসে বলো? ব্যর্থতাটা আমার। আমি কাউকে বোঝাতে পারিনি আমাদের ভালোবাসা। সবাই হাওয়ায় উড়িয়ে দিয়েছে, কিন্তু আমি যখন থাকবো না তখন সবাই বুঝবে। আমি জানি রাদিল আমার জন্য অনেক পাগলামি করবে, যেটা দেখলে তুমিও বুঝবে ও কতটা ভালোবেসেছে আমায়। তোমার কাছে একটা আবদার করে চাই আব্বু, আমার রাদিলকে কখনো কষ্ট দিও না। ওকে একটু দেখে রেখো। ওর আমাকে ছাড়া বাঁচতে অনেক কষ্ট হবে, তবুও যেন বেঁচে থাকে আব্বু। না হলে তোমার মেয়ে মরেও শান্তি পাবে না। আমি বলে রাখি, আমার মৃত্যুতে কিন্তু কেউ দায়ী না। তুমি কখনো নিজেকে দোষারোপ করবে না, তাহলে কিন্তু আমি কষ্ট পাবো। আমার কথা মনে পড়লে কখনো কাঁদবে না, সব সময় হাসবে। তোমাকে কাঁদলে একদম ভালো লাগবে না। মনে করবে তোমার একটা পাগলি মেয়ে ছিল, যে তোমাদেরকে অনেক ভালোবেসেছে। আমার আম্মুর সবসময় খেয়াল রেখো, সে কিন্তু তোমাকে অনেক ভয় পায়। আমি চলে গেলে আম্মু কিন্তু ভেঙে পড়বে, তাকে সামলিও। আর আম্মুকে বলো তার মেয়ে আলো তাকে অনেক ভালোবাসে। নিজের খেয়াল রেখো সবসময়, কেমন? ভালোবাসি তোমাদের আব্বু, ভালো থেকো। ইতি, তোমার কোলাঙ্গার মেয়ে। চিঠিটা পড়তে গিয়ে ভদ্রলোক এবার বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়ল। কেউ শুনল না তার এই কান্না, কেউ দেখল না তার অনুতাপে পুড়ে যাওয়া হৃদয়টা। নিজেকে সে ক্ষমা করতে পারছে না। সবকিছু হারিয়ে ফেলে বুঝতে পারছে তার মেয়ের ভালোবাসাটা। চিঠিটার পুরো কথাই তার রাদিলের জন্য চিন্তা ছিল। কতই না ভালোবাসতো তাকে, সে কেন আলাদা করলো তাদের? পরোক্ষভাবে হলেও সে নিজের হাতে মারলো তার মেয়েটাকে। কখনো কি ক্ষমা করতে পারবে নিজেকে? আজ 3 দিন হলো আলোর মৃত্যু। 3 দিনে বদলে গেছে অনেক কিছু। আলোদের বাড়িতে এখন আর সব সময়কার কান্নার শব্দ পাওয়া যায় না। বাড়িতে মানুষজনে ভর্তি নেই, সবাই যার যার জীবনে ফিরে গেছে। কারো চোখে আর প্রতিনিয়ত জল পড়ে না, হঠাৎ হঠাৎ পড়ে। প্রকৃতির নিয়ম এটা। কেউ মারা গেলে আমরা তার জন্য 1 দিন কাঁদি, 2 দিন কাঁদি, এরপর 3 দিন, 1 মাস, 1 বছর, তারপর আমরা আর কাঁদি না। তখন আর কান্না আসে না। একটা সময় আসে যখন সবাই মৃত মানুষটাকে ভুলে যায়। দিনে একবারও তার কথা মনে আসে না। মনে আসবে কেন? মানুষ তো মরণশীল, মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এতে এত কান্নাকাটি করে আর কি লাভ?
আলোর বাবা ফজলুল হক রাস্তা দিয়ে এক মনে হেঁটে যাচ্ছেন। উদ্দেশ্য আলোর কবর জিয়ারত করতে যাওয়া। ভদ্রলোক আজ আর কাঁদছেন না। বিগত দুদিন অনেক কেঁদেছেন। এখন কান্নাকাটি না করে মেয়ের সাথে একটু দেখা করতে যাচ্ছে। তার মেয়ে তো তাকে কাঁদতে বারণ করেছিল, তাহলে কেন কাঁদবে? একটু হাঁটতেই কবরস্থানে পৌঁছে গেলেন তিনি। মেয়ের কবরের সামনে আসতে দেখলেন একটা ছেলে আলোর কবরের পাশেই বসে আছে। মাটিতে জাবুট দিয়ে বসে আছে, পরনে একটা টি শার্ট, তার উপরে একটা শার্ট, বোতাম সবগুলো খোলা, চুলগুলো উস্কো খুস্কো হয়ে কপাল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। কবরের সামনে একটা সকাল সন্ধ্যা আরেকটা নয়নতারা ফুলের গাছও লাগানো আছে। ছেলেটাকে দেখেই ফজলুল হক সাহেব বুঝে ফেললেন যে এটা রাদিল। তবে আগের থেকে অনেকটাই শুকিয়ে গেছে ছেলেটা। চোখ দুটো গর্তে পড়ে গেছে, চোখ মুখ শুকনো। রাদিল আলোর কবরের দিকে তাকিয়ে তাকে কথা বলছে, যা ফজলুল হক স্পষ্ট শুনছেন। দেখ, তুই তো বলেছিলি তোর বাগান করতে খুব ভালো লাগে। আমাদের যখন বিয়ে হবে তখন তুই আমাদের বাড়িতে ছোট্ট একটা বাগান করতে চেয়েছিলি, তাই তোর জন্য ফুলের গাছ এনেছি। এখন থেকে রোজ একটা করে গাছ আনবো, ঠিক আছে? তোর এখানটায় একদম সুন্দর একটা বাগান বানিয়ে দেব। তোর স্বপ্ন পূরণ করব, দেখিস। রাদেলের এসব কথা শুনে ফজলুল হকের আজ এতটা মায়া হচ্ছে যে জলধারা আটকে রাখতে পারলেন না। চোখ দিয়ে পানি পড়ছে। পানিটুকু জামার হাতায় মুছে নিলেন তিনি। একটু নাক টানতেই রাদিল ঘুরে তাকালো তার দিকে। কিছু সময় তাকিয়ে থেকে আলোর কবরের দিকে এগিয়ে গেল। কানে কানে ফিসফিস করার মতো করে বলল, শোন আর একটা কথা, কেউই জানে না, শুধু তোকে বলবো। আমি না রোজ রাতে তোর জন্য কান্না করি, কারো সামনে করি না। কাউকে কেন বুঝতে দিব বল? তুই তো বলেছিস কারো সামনে ছোট হবি না, মাথা উঁচু করে চলবি। আমি কিন্তু তোর কথা রেখেছি। আচ্ছা, আজ আসি, তোর বাবা এসেছে। ওনাকে আমার দেখতে ইচ্ছে করে না, শুধু তোর জন্য সহ্য করতে হয়। কথা বলে উঠে দাঁড়ালো রাদিল। জামা কাপড় একটু ঝাড়া দিয়ে হাঁটা ধরল। হঠাৎ ফজলুল হক বলে উঠলেন, পারলে আমাকে ক্ষমা করে দিও বাবা। ওনার কথায় দাঁড়িয়ে পড়ল রাদিল। এতক্ষণ পাগলের মতো ব্যবহার করা ছেলে এখন শক্ত। চোখ মুখ শক্ত করে গম্ভীর হয়ে বললেন, ক্ষমা দিয়ে আজকাল কিছুই হয় না। আপনাকে ক্ষমা না করে আমার লাভ না আপনার লাভ। ক্ষমা একটা তুচ্ছ শব্দ মাত্র, এটা দিয়ে কাউকে ফিরিয়ে তো আর আনতে পারবেন না। চলি। সপটে শক্ত কথাগুলো বলে চটপট করে চলে গেল রাদিল। ফজলুল হক তাকিয়ে রইল তার দিকে যতক্ষণ পর্যন্ত না সে চোখের আড়াল হয়। আয়মান বসে আছে কবরস্থানের ঠিক বাহিরে। সেখানে ইট সিমেন্ট দিয়ে বাধাই করে একটা বেঞ্চিতে বসে আছে। 3 দিন যাবৎ আয়মান রাদিলের সঙ্গেই থাকে। ওরা কেউ রাদিলকে একা ছাড়তে চাচ্ছে না। এখন ওর মনের অবস্থা ঠিক নেই। কখন কি করে বসবে তা নিয়ে চিন্তায় থাকে সবাই। কবরস্থানে এসে আয়মানকে বাহিরে পাঠিয়ে দিয়েছে। বলেছে আলো আর ওর দুজনার পার্সোনাল কথা বলবে, এখানে কেউ অ্যালাউ না। আয়মান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাহিরে এসে বসেছে। বন্ধুর এমন ব্যবহার আর ভালো লাগছে না, তারও কষ্ট হচ্ছে। সবাই ভেবেছিল রাদিল হয়তো মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে বা নিজেকে আবার আঘাত করবে, কিন্তু আলো চিঠির পড়ার পর থেকে এরকম আর কিছুই করেনি সে। উল্টো যেন শক্ত হয়েছে, একদম বদলে গেছে, কেমন জানি কথাবার্তা। ওকে দেখলে কেউ বুঝবেই না যে ওর ভেতরে কতটা কষ্ট জমে আছে। এগুলো ভাবার মাঝে হঠাৎ রাদিল এসে বসলো আয়মানের পাশে। দুজনাই নীরব। কিছুক্ষণ পর রাদিল নীরবতা ভেঙে বলল, আয়মান, তোর মনে আছে তোকে একদিন বলেছিলাম প্রিয় মানুষটা হচ্ছে ফুলের মতো, যে ফুলটা যত্ন করে আগলে রাখলে সেটা আর ঝরে যায় না। আয়মান কথাগুলো মনে করে বলল, বলেছিলি। আসলে আমি ভুল বলেছিলাম। ফুলকে যতই আগলে রাখো ফুল ঝরে পড়বেই। দেখলি না, আমার ফুলটাকে এতটা যত্ন দিয়ে আগলে রাখার পরও আমাকে কেমন একা করে দিয়ে ঝরে পড়লো। তাই বলছি, প্রিয় মানুষটাকে কখনো ভুল ভেবে যত্ন করিস না। তাকে এমনই যত্ন করিস, এমনই ভালোবাসিস, যাতে করে ঝরে যাওয়ার ভয় না থাকে, ঝরে যেতেও না পারে। আয়মান শূন্য চোখে রাদিলের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপর বলল, রাদিল, তুই কি মুভ? আয়মানের আরও বলার আগে তার কথা কেড়ে নিয়ে বলল, মুভ অন? হ্যাঁ, মুভ অন তো করে গেছি। আগে যেমন বাস্তবে একটা সংসার করতে চেয়েছিলাম, এখন মুভ অন করেছি বলেই কল্পনায় সংসার পাতব, যেখানে আমি থাকব, আলো থাকবে, আর আমাদের কল্পনাগুলো থাকবে। বুঝেছিস? রাদিলের কথাবার্তা কেমন যেন লাগছে আয়মানের। এই রাদিলকে দেখে আয়মান বারবার অবাক হচ্ছে। একদম অন্য রাদিল, যা কেউ এর আগে কখনো দেখেনি। অতিরিক্ত যন্ত্রণায় কি মানুষ এরকম হয়ে যায়? আয়মান আবারও বলল, রাদিল, তুই না বদলে গেছিস, এক অন্য রাদিল হয়ে গেছিস। কেমন হয়েছি? আচ্ছা, আমাকে কি তোর পাগল মনে হয়? আয়মান দুপাশে মাথা নেড়ে না বুঝালো। রাদিল ছন্নছাড়া ভাবে বলল, হব বেটা, পাগল মনে হবে না কেন? আজ থেকে আমাকে পাগল মনে করবি। এই যে আমি আলোর সাথে এত এত কথা বলি, এটা কি সুস্থ মানুষ করবে নাকি? আমি পাগল বলেই করি। কেউ যদি বলে ছেলেটা কি পাগল নাকি যে মরে যাওয়া মানুষের সাথে কথা বলে আবার সংসার করে, তখন বলবি হ্যাঁ, বেচারা পাগল। পাগল না হলে কি এমন করতো? আয়মান অবাক হয়ে দেখছে রাদিলকে। বন্ধুর অবস্থা দেখে চোখে টলটল করা জল নিয়ে বলল, এমন করিস না রাদিল, একটু স্বাভাবিক হ।
তোকে এভাবে দেখতে ভালো লাগছে না। আর কখনো স্বাভাবিক হওয়ার কথা বলিস না আইমান। কখনো দেখেছিস যে স্বাভাবিক মানুষ এত যন্ত্রণা নিয়ে বেঁচে আছে? আমি বেঁচে আছি কারণ আমি পাগল। আমাকে স্বাভাবিক হতে বলিস না, একটু বেঁচে থাকতে দে। আইমান হুট করে জাপটে ধরল রাদিলকে। রাদিলের কথাগুলো শুনে কান্না করে দিয়েছে। রাদিল আইমানের পিঠে হাত রেখে শান্ত করে বলল, আলো আমাকে বেঁচে থাকতে বলেছে, ওর জন্য একটু বেঁচে থাকতে দিই। আরে বাবা, কাঁদছিস কেন আবার? আমি ঠিক আছি তো, চল এবার ওঠ। দুজনেই উঠে হাঁটা ধরল বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর কোনো কথা হলো না তাদের মাঝে। হুমায়ুন আহমেদ তার অপেক্ষা উপন্যাসে পড়েছিল, ছোট্ট সুপ্রভা অপেক্ষা উপন্যাসে আর আসবে না। আমাদের সকল অপেক্ষা জীবিত মানুষের জন্য, মৃত মানুষের জন্য কেউ অপেক্ষা করে না। কিন্তু আমাদের উপন্যাসে আলো আসবে, বারবার আসবে সে। যতদিন রাদিল নামক মানুষটা বেঁচে থাকবে ততদিন আলো নামটা আসবে, হাজারবার আসবে। আরহাম ইরা গাড়িতে পাশাপাশি বসে আছে। আরহাম ইরাকে ডেকে নিয়ে এসেছে। আলো যাওয়ার পর থেকে ইরা আর হাসে না, সারাদিন মন মরা হয়ে থাকে। ও রাদিলের সামনে বেশি কান্না না করলেও বাড়িতে এসে রুমের ভেতর ইচ্ছে মতো কেঁদেছে। যখনই মনে পড়ে তখনই চোখের বাঁধ ভাঙে। চোখগুলো দেখলেই বোঝা যায় ফোলা ফোলা হয়ে আছে এখনো। ইরারা সকলেই সারাদিন বেশিরভাগ সময় রাদিলের কাছেই থাকে, যাতে রাদিলের একা একা না লাগে। যত একা থাকবে তত বেশি আলোকে নিয়ে ভাববে। সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত ওর সাথেই ছিল, ভার্সিটিতেও যায়নি কেউ 3 দিনে। এখন সময়টা বিকেল, একটু পরে গোধূলি লগ্ন শুরু হবে। আজ একটু মন ভালো করানোর জন্য আরহামকে বাইরে নিয়ে এসেছে। গাড়িতে অনেকক্ষণ ধরে বসে আছে, তবে কোনো কথা হচ্ছে না। ইরা নীরবতা ভেঙে বলল, কোথায় যাচ্ছি আমরা? আরহাম ড্রাইভ করতে করতে বলল। গেলেই বুঝবে। ইরা আর কিছু বলল না। একটু পরে একটা পার্কের মতো জায়গায় এসে গাড়ি থামলো আরহাম। দুজনাই নেমে পড়লো গাড়ি থেকে। ইরা মুগ্ধের ন্যায় সামনে তাকিয়ে। বড় বড় গাছ চারিপাশে, গাছের ফাঁকে ফাঁকে বিকালে সোনালি রোদ্দুর এসে মাটিতে পড়ছে। হলদে সূর্য রশ্মির কারণে গাছগুলো দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। নীরব সুন্দর একটা জায়গা, আশেপাশে মানুষজন খুব একটা নেই। 2-1 জন মানুষ হাঁটাহাঁটি করছে। আরহাম ইরার পাশে এসে দাঁড়ালো। এরপর ওরা হাত ধরে এসো বলে হাঁটা ধরলো। একটু হাঁটতে ওরা এসে পৌঁছালো একটা লেকের কাছে। সামনে সুন্দর করে বাধাই করা সিঁড়ি, পানির একদম মাঝখানে কতগুলো লাল শাপলা ফুটে আছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। ইরা তো চোখ দুটো গোল গোল করে এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে। আরহাম আবার ওর হাত ধরে টেনে সিঁড়ি ভেঙে নিচে নামলো। কয়েকটা সিঁড়ি নামতেই থেমে গেল, বলল। বসো এখানে। ইরা অন্যমনস্ক হয়ে বলে, হ্যাঁ, বসো এখানে। দুজনেই বসে পড়লো পাশাপাশি। ইরা বলল, এখানে এত সুন্দর জায়গা আছে, আগে দেখিনি তো। আপনি কি করেছিলেন? আরহাম পানির দিকে তাকিয়ে হেসে উত্তর দিল, ভার্সিটি থাকাকালীন আসতাম সবাই মিলে। আপনারা এরকম জায়গায়ও আসতেন? আপনাকে দেখে তো মনে হয় না আপনি এতটাও চঞ্চল ছিলেন। আরহাম আরেকটু হেসে সময় নিয়ে বলল, সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায়। আমাকে দেখে এখন যতটা গম্ভীর মনে হয়, আমি তার থেকে বেশি চঞ্চল ছিলাম। রাজনীতির নেশায় ভূত ছিলাম। রাজনীতি আমাকে ভীষণ টানত। নেতা হওয়ার অদম্য ইচ্ছে ছিল। এখন ইচ্ছেগুলো আর নেই, আর আগের আমিটাও নেই। এরা আরহামের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল। আগের আরহামটা ভালো ছিল নাকি এখনকারটা? আরহাম ইরার হাতটাকে নিজের হাতে নিয়ে বলল, যেটাই তুমি আছো সেটা। তোমার সামনে যে আরহাম বসে আছে সেটা কিন্তু এখনকার আরহাম নয়, এটা শুধু ইরাবতীর আরহাম। এই রূপ দেখো অন্য কারো কাম্য নয়। ইরা আর প্রশ্ন করলো না, লজ্জা পেয়ে মাথা নিচু করে বসে রইল। কিছুক্ষণ পরে আরহামই বলে উঠল, ইরাবতী, হুম। এই সপ্তাহের মধ্যে ইউএসএ যাচ্ছে অফিসের কাছে। 2 সপ্তাহ লাগবে দেশে আসতে। এখন আমার তোমার পাশে থাকাটা প্রয়োজন, অথচ আমাকে যেতে হচ্ছে। আমি ট্রিপটাকে ক্যান্সেল করতে চেয়েছিলাম, বাট হবে না, জরুরি ভিত্তিতে যেতেই হবে। কথাটা শুনে ইরার বেশ খারাপ লাগছে, কারণ একমাত্র আরহামই আছে যার সাথে থাকলে অন্য সব চিন্তা দূরে থাকে। মনের মধ্যে আলাদা একটা অনুভূতি কাজ করে। এই তো কতক্ষণ ধরে বসে আছে, সারাদিনের মন খারাপ এখন আর হচ্ছে না। নীরবতা থাকলেও পাশাপাশি বসে থাকতে ভালো লাগছে। বলে না, প্রেমের হাওয়া একবার লাগলে অন্য কোনো কিছুই ভালো লাগে না তাকে ছাড়া, ঠিক তেমনই হয়েছে। তবুও নিজের খারাপ লাগাটুকু ঢেকে স্বাভাবিক হয়ে বলল, ক্যান্সেল করতে চান কেন? আপনি জান আমি ঠিক আছি, ফোন করলেই হবে। এমনিতেও আমার জন্য অনেক কষ্ট করেছেন। আপনি জান আমার সমস্যা হবে না। সত্যিটাকে তো আমাদের মানতেই হবে, তাই না? শুধু কষ্ট হবে, যেটা কখনো পিছু ছাড়বে না। বলতে বলতে আবারও চোখে পানি চলে আসলো আলোর জন্যে। আরহাম নিজের হাতটা এগিয়ে ইরার কাঁধে রাখলো, ওকে টেনে মাথাটা নিজের কাঁধে রাখলো। নরম কণ্ঠে বলল, তোমাকে কি কাঁথার জন্য এখানে এনেছে? মনটা ভালো করার জন্য তো এখানে আনলাম। মনকে শক্ত করো, এভাবে সবসময় কেঁদে গেলে চলবে না। কি করব বলুন? কিছুই ভালো লাগছে না। রাদিলকে দেখলে আরো কষ্ট লাগে, ওর আচরণ স্বাভাবিক লাগে না আমার। মাঝে মাঝে এত কঠিন কথা বলে যে অবাক হয়ে দেখা ছাড়া কিছুই করার থাকে না। মন চায় যদি কোনো ম্যাজিক করতে পারতাম, আলোকে যদি আবার আনতে পারতাম, কিন্তু এটা তো সম্ভব না। ভালোবাসা এত কষ্ট কেন দেয় বলুন তো? ভালোবাসা আনন্দ কষ্ট সবই দেয়, তুমি হয়তো বুঝবে না।
কিন্তু ওর কষ্টের মাঝেও একটা সুখ আছে জানো, কারণ ও ভালোবেসে কষ্ট পাচ্ছে। ভালোবাসা দুটো জিনিস সমানভাবেই থাকে, কিন্তু তুমি এখন এগুলো বাদ দাও। আমার সামনে থাকলে তুমি কাঁদতে পারবে না। ইরা কিছু বলল না, কাঁধে মাথা রেখে বসে রইল। কান্না কি আর ইচ্ছে অনিচ্ছা মানে? মানুষের মনের মাত্র 5 ভাগের কন্ট্রোল তার নিজের মধ্যে থাকে, বাকি 95 ভাগই তো আপনা আপনি কাজ করে, যেটার উপর তার নিজের কোনো নিয়ন্ত্রণ থাকে না। তাহলে কান্নাগুলোকে আর কি করে আটকাবে? চোখের পানি তো নিয়ন্ত্রণহীনভাবে পড়তেই থাকবে। হেমন্তের নতুন সকাল, চারিপাশে শিউলি ফুলের মন মাতানো ঘ্রাণ। থোকা থোকা শুভ্র ফুলগুলো দেখলে মায়া পড়ে যায়। বৃষ্টি ভেজা সকালে মাটির সুবাস আর শিউলির মাতাল করা ঘ্রাণ যখন মিলেমিশে একাকার হয়, তখন মুগ্ধতায় ছেয়ে যায় সমস্ত আনন্দ। অথচ বাংলার মাটির এই ঘ্রাণ, এই মায়া ছেড়ে যেতে হয় অনেক দূর। আলো চলে গেছে আজ গুনে গুনে 10 দিন হলো। সবাই যার যার কর্মজীবনে ব্যস্ত হয়ে পড়ছে। আজ ফাহিমের লন্ডন যাওয়ার ডেট, সকাল 11টায় ওর ফ্লাইট। প্রিয় মানুষগুলোকে ছেড়ে যেতে হচ্ছে সুদূর প্রবাসে। অচেনা মানুষের ভিড়ে নিজেকে নতুন করে গড়ে তুলতে তার এই যাত্রা। ঘরে সদ্য বিয়ে করা বউ রেখে কি আর কোথাও যেতে ইচ্ছা করে? নেহাত নিজের ক্যারিয়ারের জন্য যাচ্ছে, না হয় পরিবার পরিজন ছেড়ে দীর্ঘ 3 বছরের জন্য সে কখনোই এত দূর পাড়ি জমাতো না। ফাহিম আজ একা যাচ্ছে না, আজকের দিনেই যাচ্ছে আরহামও। আরহাম অবশ্য কিছুদিনের জন্য যাচ্ছে, মোটে 2 সপ্তাহ। 2 সপ্তাহ চোখের পলকেই কেটে যাবে। আরহামের ফ্লাইট 11:30টায়। দুজনের যাওয়ার দিন এক হলেও গন্তব্য আলাদা আলাদা। ফাহিম যাচ্ছে লন্ডন, আরহাম যাচ্ছে যুক্তরাষ্ট্র। এয়ারপোর্টে উপস্থিত হয়েছে দুজনের বাড়ির সকলেই। ফাহিমের মা বাবা, ভাই বোন, আরু, শুভ, রাফি, আরহামের মা বাবা সবাই আছে। ফাহিমের পরিবারের লোকজন আর আরু সেই কখন থেকে কাঁদছে। ফাতেমা বেগম জোরে জোরে কাঁদলেও আরু নিশ্চুপ কান্না করছে। ওকে আগলে ধরে দাঁড়িয়েছে আরহাম। বোনের কান্নারত আদলটা মুছিয়ে দিয়ে বলল, এখন কান্না থামা ছোট, ও তো তোদের জন্যই যাচ্ছে। 3 বছরে হাওয়ায় হাওয়ায় কেটে যাবে, ততদিন তো আমার কাছে আছিস। তোকে একলা হতে দেব না, ঠিক আছে? এখন কান্না অফ কর, ওর কাছে যা। ফাহিম ওর বাবা মা ইরা আরও বাকিদের সাথে কথা বলছিল। আরও ওখানে গেল না, ভাইয়ের বুকে মাথা রেখে কাঁদছে। ভালোবাসার মানুষটাকে এত কাছে পেয়েও আজ দূরে ঠেলে দিতে হচ্ছে, কাঁদবে না? কিছুক্ষণ পর ফাহিম আসলো আরুর কাছে। আরহাম ফাহিমকে দেখে বলল, আমার বোনকে একদম কষ্ট দিবি না, কাজ থাকলেও আগে ওকে সময় দিবি। যদি শুনি ছোটকে একদিন কল করিস নে, তাহলে বলছে নিস ফাহিম, আমি তোকে লন্ডন থেকে টেনে নিয়ে আসবো। ফাহিম হাসে আরহামের কথায়। আরহাম ততক্ষণে আরুকে ছেড়ে ফাহিমকে জড়িয়ে ধরলো। ফাহিম ওকে ধরে বলল, ওকে ছাড়া তো আমার দিনই চলে না, সেখানে আমি ওকে ফোন করব না, এটা কি হয় নাকি? ছেড়ে এসে কাঁধে হাত রেখে আবারও বলল, ফাহিম। তুই আমার বোনটাকে আগলে রাখিস, ওকে কষ্ট দিলে কিন্তু আমি ছাড়বো না। আরহাম ওর পেটে ঘুষি মেরে বলে, শালা চোরের উপর বাটপারি, ওকে কষ্ট দেওয়ার আগে আমার নিজেকে সে কষ্ট সহ্য করতে হবে। দুজনেই হেসে আবারও জড়িয়ে ধরল। ফাহিম মন খারাপ করে বলল, মিস করবো তোদের। ততক্ষণে এখানে এসে দাঁড়ালো শুভ আর রাফি। ওরা দুইজন অন্য দিকটায় ছিল। এসেই শুভ রাফি ফাহিমের পিঠে চাপড় মেরে একসাথে বলল, কি রে, আমাদের মিস করবি না? ফাহিম শুভ রাফিকে জড়িয়ে ধরে বলল, শালা তোদের তো সবার আগে মিস করব। 4 বন্ধু কিছুক্ষণ কথা বলে চলে গেল। ফাহিম আরুকে একা ছেড়ে। আরু ওদের পাশে চুপচাপ দাঁড়িয়েছিল মাথা নিচু করে। ফাহিম কাছে এসে ওর মুখটাকে আলগোছে ধরে বলল, আরু পাখি, কাঁদছো কেন? এত কাঁদলে কি আমার যেতে ইচ্ছে হবে? আরু ঝড়ের বেগে এসে জাপটে ধরলো ফাহিমকে, কাঁদতে কাঁদতে বলল, আমি কি করে থাকবো 3-3টে বছর তোমাকে ছাড়া? তোমাকে এত কাছে পেয়েও দূরে থাকতে হবে? ওখানে কত সুন্দর সুন্দর মেয়েরা আছে, তুমি যদি আমাকে ছেড়ে যাও আমি যেতে দেব না তোমাকে। আরুর কথায় ভেবাচাকা খেয়ে গেছে। ফাহিম একটু আগে জড়িয়ে ধরা আরুকে আগলে নিয়ে নিজের চোখের জল আটকে রাখলো, যাতে আরু কষ্ট না পায়। আর এই মেয়ে কিনা পড়ে আছে সুন্দরী মেয়েদের নিয়ে, ফাহিম নাকি তাকে ছেড়ে দেবে? কী সব ছেলে মানসিকতা! যার মধ্যে ওর জান থাকে তাকে ছেড়ে দিবে এত সহজ? এখনও হাসবে না কাঁদবে এরকম কথায়? বুকের মাঝে থেকে আরুকে উঠিয়ে কপালে একটা ছোট্ট উষ্ণ চিহ্ন এঁকে দিল ফাহিম। খুবই নমনীয় স্বরে বলল, মহারানীর কি মনে হয় আমি তাকে ছেড়ে দেব কখনো? যাওয়ার সময় এমন কথা বললে কষ্ট কেন দিচ্ছ? তুমি কি চাও আমার যাওয়াটা ক্যান্সেল হোক? আরু দুপাশে মাথা নেড়ে না বুঝালো। ফাহিম আবারও বলল, তাহলে কান্না বন্ধ করো, আর এমন কথা আর মুখেও আনবে না। আমি সবসময় তোমাকেই দেখি এবং তোমাকেই দেখব, অন্য মেয়ের দিকে ভুলেও তাকাবো না, ঠিক আছে? আরু মাথা উপর নিচে নেড়ে হ্যাঁ বুঝালো। ফাহিম আবার জড়িয়ে ধরলো তার সাথের বউকে, তার আরু পাখিকে। আবারও সেই
3টে বছর পর এভাবে ধরতে পারবে। একটু মন ভরে না ধরলে কি হয়? ইরা এসে দাঁড়িয়ে আছে একপাশে, চোখে শুকিয়ে যাওয়া জল এখনও বোঝা যাচ্ছে। ভাইয়ের জন্য কষ্ট লাগছে। 3টা বছর ভাই ইরার সাথে থাকতে পারবে না। এত বছর তো সেই আগলে রেখেছে তাকে। কখনো মনে হয়নি যে ইরার একটা আপন বড় ভাই নেই। ফাহিম সবচেয়ে বড় ভাইয়ের কর্তব্য পালন করেছে। সে আজ যাচ্ছে, দেখা হবে আবার 3 বছর পর। কষ্ট তো লাগবেই। আজ আবার নাকি উনিও যাচ্ছে। কোথায় ওনার সাথে একটু কথা বলে মন হালকা করবে, নিজের ভারী মনটাকে তার জিম্মায় ছেড়ে দিবে। তা না হয়ে সে যাচ্ছে সুদূর আমেরিকা। চাইলে কি আর তার দেখা মিলবে? 15টা দিন তাকে দেখা হবে না। আজকাল সে যে ইরার অভ্যাসে পরিণত হয়েছে সেটা ওনাকে কে বোঝাবে? এসব ভাবনা নিয়ে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। হঠাৎ পেছন থেকে ভেসে এলো ভারী কণ্ঠস্বর। কার কথা ভাবছিলেন ইরাবতী? চেনা স্বর, চেনা ডাক শুনে তরাক পেছনে ঘুরে যায় ইরা। আরহামকে দেখেও কিছু বলল না। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আরহাম আবারও বলল, দেখলাম ভাইয়ের জন্য কষ্ট পাচ্ছিলেন, ভাইকে জড়িয়ে ধরে কাঁদছিলেন। কই, আমার জন্য কষ্ট হচ্ছে না? আমাকে জড়িয়ে ধরে কাঁদবেন না? ইরা মাথা নিচু রেখেই বলল, আপনার জন্য কেন কাঁদবো? ও, তার মানে আমার জন্য আপনার কষ্ট হবে না? আমাকে মিস করবেন না? ইরা দুপাশে মাথা নেড়ে না বুঝালো মুখে বলল, আপনাকে কেন মিস করবো? আরহাম মিছে মিছে অভিমান দেখিয়ে বলল, ঠিক আছে, আমি যাওয়ার পর আর আপনাকে কল করব না, কথা বলবো না, তখনই বোঝা যাবে। আসি। আরহাম যেতে নিলে ওর হাত ধরে টেনে থামিয়ে দিল তাকে। আরহাম মুখের নকশা একই রকম রেখে বলল, কি চাই? মিস করবো, কষ্ট হচ্ছে, ফোন দিয়ে প্লিজ। শুধু ফোন দেওয়ার জন্য কথা বলছেন এগুলো? ইরা জোরে জোরে মাথা ঝাঁকিয়ে না বুঝালো, এমনি মিস করবো আপনাকে। আজকাল তো অভ্যেসে পরিণত হয়ে গেছেন আপনি। আপনাকে ছাড়া ভালো লাগে না কিছুই। বলেই আবার মাথা নিচু করে নিল ইরা। আরহাম প্রসন্ন হাসলো। চিবুক থেকে থুতনিটা ধরে মুখটাকে উঁচু করলো। আরহাম গালের বাঁ পাশে টুপ করে একটা চুমু খেলো। ইরা বড় বড় চোখ করে তাকালো তার দিকে। আরহাম ওকে অবাক করেই বলল, আমি কারো ঋণ রাখি না, তাই শোধ করে দিলাম। এর ছেলে ছেলে সুদে আসলে ফেরত দেওয়ার, কিন্তু পাবলিক প্লেসে এসব দেওয়া যায় না। আবার 15 দিনও সহ্য হবে না আমার দ্বারা, তাই এখন আসলটা দিয়ে দিলাম, সুদটা আবার এসে দেব। ইরা লজ্জায় মূর্ছা যাচ্ছে। কুণ্ঠিত হয়ে মুখ নামিয়ে নিয়েছে গলদেশে। আরহাম ইরার মুখটা আবারও উঠিয়ে মুখে এসে পড়া অগোছালো চুলগুলো আলগোছে কানের পিছে গুজে দিয়ে বলল, আপনাকে ছাড়া বেশি দিন থাকা যাবে না। এখানে ব্যথা করে। এই রোগ শুধু আপনার কাছে থাকলেই কমে, আপনার থেকে দূরে গেলে এটা বেড়ে যায়। আপনি আমার বুক ব্যথার একমাত্র ওষুধ, আমার ইরাবতী। ইনশাল্লাহ এবার ফিরে এসে এই আপনি নামক আমিটাকে পার্মানেন্টলি আমার করে নেব। তখন আর বাধা হবে না, তখন আর ব্যথা হবে না, তখন পুরো ওষুধটাই হবে আমার। তা নেই, আর মাত্র কয়েকটা দিন। এখন এই প্রেম কোথায় যায় সেটাই দেখব। তোকে যা যা বলেছি শুধু সেগুলো করে যা। ফিহা পাশে থাকা ফাহাদের দিকে তাকালো, আবার ইরার দিকে তাকিয়ে দাঁতে দাঁত ঘষে বলল, যা করে তাড়াতাড়ি কর। ওদের দুজনকে একসাথে আর দেখতে পারছি না। না হলে বল, আমি গিয়ে ইরাকে পুঁতে দিয়ে আসি। ফাহাদ দাঁত কটমটিয়ে বলল, কি চাস আরহামকে প্রাণী মেরে দেই? ফিহা বিস্ময় নিয়ে ফাহাদের দিকে তাকায়, ভ্রু কুচকে বলে, মানে? এটা কিন্তু কথা ছিল না। কথা ছিল ওদের আলাদা করা। ইরাকে তুই নিবি আর আরহামকে আমি। ফাহাদ তেরে এসে রাখে হিসকিস করতে করতে বলে, কথায় কথায় ওকে মারার কথা বলছিস কেন? যদি মারতেই হয় তাহলে দুজনকে একসাথে মেরে দেব। না তুই পাবি আর না আমি। ফিহা আর কিছু বলল না, শুধু রক্তলাল চোখে দেখে গেল ইরা আরহামের প্রস্থান। ওরা দুজনে চলে গেল বাকি সবার কাছে। এখনই ফাহিম চলে যাবে ভেতরে, আরহামও যাবে একসাথে। তবে আরহামের ফ্লাইট আরও 30 মিনিট পর। এখানে আরহাম একা হলে কাউকে আনতো না। বিজনেসের জন্য অনেক জায়গায় গিয়েছে সে। আজ ফাহিমের যাওয়ার দিন বলে এতটা আয়োজন করে যাওয়া হলো আজ। সকাল ফুরিয়ে বিকেল হয়েছে, বিকেল ফুরিয়ে সন্ধ্যা হওয়ার পালা। এখন পথে ঘাটে মানুষের আনাগোনা। ছোঁয়া টিউশনি থেকে ফিরেছে মাত্র। কয়েকদিন টিউশনি মিস যাওয়ায় আজ বন্ধের দিনও পড়াতে হচ্ছে, তাই বিকেলে এসেছিল পড়াতে। এখন পড়িয়ে বাড়ি ফিরছে, ব্যাগটা কাঁধে নিয়ে অন্যমনস্ক রাস্তা দিয়ে হাঁটছে। আচমকা কেউ একজন ছোঁ মেরে ছোঁয়ার কাছ থেকে ব্যাগটা নিয়ে ছুটে গেল। এতগুলো মানুষের মধ্যে এমন কর্মকাণ্ডে ছোঁয়া ভোতা হয়ে দাঁড়িয়ে রইল। বুঝে উঠতে পেরেই দিল এক দৌড়। ব্যাগে টাকা পয়সা অত নেই, কিন্তু তার জরুরি কাগজপত্র আছে যা তার লাগবে। পাতলা ছিমছিম দেহটা ওরকম একটা চ্যাংড়া ছেলের সাথে দৌড়ে পেরিয়ে উঠছে না। ঘটনা এত তাড়াতাড়ি হলো যে কি করবে সেটাও বুঝে উঠতে পারছে না। আইমান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। রাদিলের কাছ থেকে এসে মাত্র বাসায় ফিরছিল। সবার করা আদেশ, যেহেতু ইরারা মেয়েরা সবসময় রাদিলের পাশে থাকতে পারবে না, তাই সেই দায়িত্বটা আইমানের উপরে পড়েছে।
আইমান স্বাচ্ছন্দ্যে সেই দায়িত্ব পালন করছে। এখন বাসায় ফিরছে, রাতের দিকে আবারও যাবে রাদিলের কাছে। রাদিলকে নিয়ে ভয় হয় আবার হয় না। ছেলেটা কেমন বদলে গেছে, আলোর কথা কারোর সামনে বলে না, কিন্তু একা থাকলে সে কি করে শুধু সেই জানে। সকাল সকাল দেখলে মনে হয় সারা রাত ঘুমায়নি, চোখগুলো ফুলে থাকে, রক্ত যাবার মতো লাল দেখা যায় তখন, কিন্তু সারাটা দিন স্বাভাবিক কথা বলে। তার স্বাভাবিকতার মাঝেও যেন অস্বাভাবিকতা প্রকাশ পায়। এইসব খেয়ালে হাঁটতে হাঁটতে হঠাৎ জোরে ধাক্কা খায় কারোর সাথে। আইমান ধাক্কায় না পড়লেও সামনে থাকা ছেলেটা ঠিকই পড়ে যায়। আইমান সরি বলে হাতটা এগিয়ে দিল তাকে উঠাতে। ছেলেটা হাত না ধরে উঠে গেল। হাতে একটা লেডিস ব্যাগ দেখে আইমান ভ্রু কুচকে তাকালো সেদিকে। ছেলেটা ওর নিজের পিছনে লুকিয়ে চ্যাট দেখিয়ে বলল। আইমান কুঞ্চিত ভ্রু আরো কুচকে তাকিয়ে বলল, দোষটা এখানে আপনার, আপনি দৌড়ে আসছিলেন, ধাক্কাটা আপনি খেয়েছেন, তবুও সরিটা আমিই বলেছি, তবুও আপনি আমাকে দোষ দিচ্ছেন। ছেলেটা কিছু না বলে সরুন বলে পাশ কাটাতে চাইলো, তখনই শোনা গেল আরেকটা মেয়েলি কণ্ঠ। ছোঁয়া জোরে জোরে আইমানকে দেখে বলছে, আইমান ধরুন ওনাকে, উনি আমার ব্যাগ চুরি করে পালাচ্ছে। ছোঁয়ার কথায় ছেলেটা দৌড়াতে চাইলো, তখনই ধরে ফেললো আইমান। ধরেই একটা চড় বসিয়ে দিল গালে। হাত দুটোকে ধরে পেছনে নিয়ে বলল, শালা এই জন্যই তো বলি হাতে লেডিস ব্যাগ কেন। পাছায় একটা লাথি দিয়ে আবারও বলল, চুরি করিস? হাত পা নাই, খেটে খাওয়া যায় না? যতটুকু পরিশ্রম দৌড়ে করলি ততটুকু অন্য কাজে ব্যয় করলে কি পাছা জ্বলে যেত? হারাম খেতে খেতে অভ্যেস হয়ে গেছে। এমন কেলানি দিব না যে চুরির নাম ভুলে যাবি। ছেলেটার হাত থেকে ব্যাগটা ছাড়িয়ে নিয়ে ছোঁয়ার হাতে দিল। ছোঁয়া হাঁপাচ্ছে, বড় বড় শ্বাস নিচ্ছে। আইমান আরেকবার ছেলেটাকে থ্রেড দিয়ে ছেড়ে দিল। ছোঁয়া অবাক হয়ে বলল, কি করলেন? আইমান কাঁধ উঁচিয়ে বলল, কি করলাম? ছেড়ে দিলেন কেন? তো কি তোমার জন্য রেখে দিতাম? ওটাকে তো পুলিশে দেওয়া উচিত ছিল। দিনে দুপুরে এভাবে ছিনতাই করছে, একটা উচিত শিক্ষা দিলেই এগুলো টাইট হতো। এখন পুলিশ স্টেশনে যাওয়ার মুড নেই। আপনাকে যেতে বলেছে কে? আমি যেতাম, ধরিয়ে দিতে আসতাম। বুঝি না, এইটুকু শরীর নিয়ে এত বড় কথা বলো কি করে? ওটাকে তো দৌড়ে ধরতেও পারিনি। আবার তুমি নাকি নিয়ে যাবে পুলিশ স্টেশনে, তার আগেও তোমাকেই ছিনতাই করে নিয়ে যাবে। সমস্যা নেই, আপনি আছেন তো। মুখ ফসকে বেরিয়ে যাওয়া কথা বুঝে জিভ কাটলো ছোঁয়া। আইমান গাছাড়া ভাব নিয়ে বলল, হ্যাঁ আমি তো সুপারম্যান যে সবসময় সব জায়গায় বাঁচাতে চলে যাবে। এখন বলো কোথায় যাচ্ছিলে? তোমার টিউশনই না সকালে? একটু সমস্যা হয়, বিকালে পড়াতে হয়েছে। আচ্ছা চলো, তোমাকে আগে এগিয়ে দিয়ে আসি। আপনি যাবেন সাথে? হ্যাঁ চলো, এমনি এখন আমার কাজ নেই, তাই দিয়েই আসি। তোমাকে না আবার ছিনতাই করে নিয়ে যায়। ছোঁয়া আর কিছু না বলে হাঁটা ধরলো। একটু হাঁটার পরে ছোঁয়া বলল, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। বন্ধু হিসেবে এটুকু করতেই পারি। ছোঁয়া মুগ্ধ হয়ে তাকালো আইমানের দিকে। অতঃপর চশমাটাকে ঠেলে একটু কেশে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।